প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী পদে কাকে বসাতে পারে বিজেপি, দিল্লিতে জয়ের সম্ভাবনা তৈরি হতেই জল্পনা তুঙ্গে। বাজেটে বঞ্চিত হয়েছে বাংলা, অর্থমন্ত্রীর সামনে ব্যাখ্যা অভিষেক ব্যানার্জির। বাংলাদেশে হিন্দুদের উপর ভয়াবহ আক্রমণ, ভেঙে দেওয়া হয়েছে 152টি মন্দির, মৃত 23। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটি রাখতে চান। কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণ, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে নবান্ন। 6 মাস অতিক্রান্ত, এবার সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে তিলোত্তমার মা বাবা। রবিতে যা ঘটতে চলেছে। মুর্শিদাবাদ থেকে ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, জলঙ্গিতে 7 জনকে ধরল বিএসএফ। হাসিনার ভাষণের পর আওয়ামী লীগের বড় প্রতিরোধ, পাল্টা মারে আহত বহু, বদলার ডাক ছাত্রনেতার। আরও নামবে তাপমাত্রা, বিদায় নিতে গিয়েও কি ফিরছে হাড়কাঁপানো শীত? আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী পদে কাকে বসাতে পারে বিজেপি, দিল্লিতে জয়ের সম্ভাবনা তৈরি হতেই জল্পনা তুঙ্গে। দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফলে যা ইঙ্গিত মিলেছে তাতে সেখানে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দীর্ঘ 27 বছর পর রাজধানী দখলের পথে গেরুয়া শিবির। আপকে অনেকটা পিছনে ফেলে দিয়ে দিল্লি দখলের দিকে এগিয়ে চলেছে বিজেপি। তবে যদি দিল্লিতে বিজেপি সরকার গঠন করে তাহলে কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী? পারভেজ বর্মা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র পারভেজ। তিনি দিল্লির আপ কর্তা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ছেন। যদি তিনি কেজরিওয়ালকে হারিয়ে দিতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি সকলের আগে থাকবেন। জায়ান্ট কিলার হিসেবে তাকে সবার আগে অগ্রাধিকার দেবে গেরুয়া শিবির। রমেশ ভাদুড়ী, প্রাক্তন এই সাংসদের দিকেও নজর থাকবে সকলের। গুর্জর নেতা হিসেবে যথেষ্ট জনপ্রিয় রমেশ ভাদুড়ী, তিনি আপ নেতা অতীশীর বিরুদ্ধে লড়াই করছেন। দিল্লিতে বিজেপির অন্যতম মুখ এই রমেশ ভাদুড়ী। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চাইবেন অনেকেই। বাঁশুড়ী স্বরাজয়িনী প্রাক্তন মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে। দিল্লি থেকে প্রথমবার তিনি সাংসদ হয়েছেন, তবে ইতিমধ্যেই বিজেপিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। অটল বিহারী বাজপেয়ী এবং এল.কে. আডবাণীর আসনে লড়াই করে তিনি নিজেকে হাই প্রোফাইল প্রমাণিত করেছেন। তার হাতেও দিল্লির দায়িত্ব তুলে নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। স্মৃতি ইরানি লোকসভা ভোটে গান্ধী পরিবারের বিশ্বস্ত নেতা কিশোরী লাল শর্মার কাছে হেরে গিয়ে স্মৃতি দিল্লি ভোটে লড়ছেন। তার দিকেও খানিকটা পাল্লা ঝুঁকে রয়েছে। দুষ্মন্ত গৌতম বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি আগেও সামলেছেন। দলিত নেতা হিসেবে তার বেশ নামডাক রয়েছে। দিল্লির করলবাগ থেকে তিনি লড়ছেন। প্রতিপক্ষ আপের বিশেষ রবি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গৌতমের। বরাবরই রাজনীতির ছাত্র তিনি। দলিতদের দিকে নজর রাখতে হলে তাকেও মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি শিবির, তবে শেষ সিদ্ধান্ত নেবে বিজেপি হাইকমান্ড। বাজেটে বঞ্চিত হয়েছে বাংলা, অর্থমন্ত্রীর সামনে ব্যাখ্যা অভিষেক ব্যানার্জির। চলতি বছর ইউনিয়ন বাজেট তথা তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশের পর থেকে তা নিয়ে ক্রমাগত সুর চড়িয়েছে তৃণমূল। ইতিমধ্যে মোদী সরকারের বাজেটকে সরাসরি বিহারের বাজেট বলে নিশানা করেছে তৃণমূল। আর এবার সেই সুরে সুর মিলিয়ে সংসদে কেন্দ্র সরকারকে সরাসরি বেঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো। কেন কথা বলেছেন তার ব্যাখ্যাও তুলে ধরেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, বিহারে বিজেপির 12 জন সাংসদ, বাংলাতেও 12, তবু বাজেটে বিহার পেল, বাংলা পেল না, কারণ বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, তাই বাংলাকে বঞ্চিত করা হলো। অন্যদিকে সামনে বিহারে বিধানসভার ভোট, ফলে কেন্দ্রের এবারের বাজেট থেকে স্পষ্ট দেশের মানুষের কথা ভেবে নয়, ভোটকে লক্ষ্য রেখেই মোদী সরকার বাজেট তৈরি করেছে। দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে কেন্দ্র হাফ ফেডারেলিজম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশকে তীব্র কটাক্ষ করে শ্লেষের সুরে অভিষেক এও বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষুধিত শিশুর কথার চেয়ে প্রচার হেডলাইন নিয়ে বেশি ভাবে। কিষাণ ক্রেডিট কার্ড থেকে বেটি পড়াও বেটি বাঁচাও, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান তুলে ধরে এরপরই কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী কার্যকলাপের অভিযোগে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, কিষাণ ক্রেডিট কার্ড চালু করে কৃষকদের সাহায্যের পরিবর্তে ঋণে ডোবাতে চাইছে মোদী সরকার। ভোটের আগে ন্যূনতম সহায়ক মূল্যের প্রতিশ্রুতি দিয়েছিল, তাও পূরণ হয়নি। দেশে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। দিনকে দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে।
এদের প্রতিটি ঘোষণা হাফ ডেলিভারির মতো। একই সঙ্গে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ক্ষুদ্র শিল্প, স্বাস্থ্য, গ্রামীণ সড়ক যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা কিভাবে এগিয়ে চলেছে তারও পরিসংখ্যান এদিন সংসদে তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায় বাংলার উন্নয়নকে রুখে দেবার চেষ্টা হচ্ছে, সেজন্য কেন্দ্রের বাজেটে বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ নেই। উল্টে বিভিন্ন প্রকল্পে বাংলার 1.7 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। বাংলাদেশে হিন্দুদের উপর ভয়াবহ আক্রমণ, ভেঙে দেওয়া হয়েছে 152টি মন্দির, মৃত 23। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, ভারত সরকার বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনাগুলোর সম্পূর্ণ তথ্য নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে তার উদ্বেগের কথা জানিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, 2024 সালের 9 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকালে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সকল নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের প্রাথমিক দায়িত্ব। ঢাকার ভারতীয় হাইকমিশন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 2024 সালের 10 ডিসেম্বর বাংলাদেশ সরকার একটি সংবাদ সম্মেলন করে জানায় যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটি রাখতে চান। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা রাখার দাবি জানিয়ে বলেছে যে এই নাম রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। রাজ্যসভায় 0 আওয়ারে এই বিষয়টি উত্থাপন করে তৃণমূল কংগ্রেসের সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা 2018 সালের জুলাই মাসে সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও তা অনুমোদন করেনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লিখে বলেছেন যে এই নামকরণ রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করে। রাজ্যের নাম পরিবর্তন করা দরকার। 1947 সালে বাংলা বিভক্ত হয়। ভারতীয় অংশের নাম ছিল পশ্চিমবঙ্গ এবং অন্য অংশের নাম ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে পূর্ব পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করে এবং বাংলাদেশ একটি নতুন জাতিতে পরিণত হয়। ব্যানার্জি বলেছিলেন যে আজ পূর্ব পাকিস্তান নেই, রাজ্যের নাম পরিবর্তন করা প্রয়োজন। পশ্চিমবঙ্গের জনগণের রায়কে সম্মান করা গুরুত্বপূর্ণ। রাজ্যটির সর্বশেষ নামকরণ করা হয়েছিল 2011 সালে, যখন ওড়িশার নাম পরিবর্তন করে ওড়িশা রাখা হয়েছিল। অনেক শহরের নাম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, গত কয়েক বছরে অনেক শহরের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুম্বাই, যা 1995 সালে বোম্বে থেকে নাম পরিবর্তন করে, চেন্নাই, যা 1996 সালে মাদ্রাজ থেকে নাম পরিবর্তন করে, কলকাতা, যা 2001 সালে কলকাতা থেকে নাম পরিবর্তন করে, এবং বেঙ্গালুরু, যা 2014 সালে বেঙ্গালুরু থেকে নাম পরিবর্তন করে। কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণ, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে নবান্ন। নদিয়ার বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে ঘটনায় প্রাণ গিয়েছে 4 জনের, সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে, সকলেই মহিলা। এবার তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে দিল নবান্ন। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তার নাম উজ্জ্বলা ভূঁইয়া। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতশবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই, কিন্তু দোকানের আড়ালেই অবৈধভাবে বাজি কারখানা চলত। এদিকে স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও, তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন। এতদিন ধরে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে কি করে বেআইনি কারখানা চলছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বলেন, এরকম কিছু ঘটনা ঘটলে তখন পুলিশ ব্যবস্থা করে, পুলিশ সবটাই জানতো। এর থেকেই বোঝা যায় রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বস্তুত বিস্ফোরণের ঘটনায় বেলার দিকে রিপোর্ট তলব করেছিল নবান্ন। কিভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চেয়ে পাঠান রাজ্য পুলিশের ডিজি। এরপরই নবান্ন থেকে ক্ষতিপূরণ ঘোষণার খবর সামনে এলো। কয়েক মাস অতিক্রান্ত, এবার সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে তিলোত্তমার মা বাবা। রবিতে যা ঘটতে চলেছে। 32 বছরের জন্মদিনে এই প্রথমবার মেয়ে তাদের সাথে নেই। আরজিকরের তিলোত্তমার জন্মদিনে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে নিমন্ত্রণপত্র। মেয়ের জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনে আগেই রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিলোত্তমার মা। এবার তিলোত্তমার জন্মদিনে আরও বড় কর্মসূচির আয়োজন করছে প্রতিবাদী মঞ্চ, আর সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআইকেও।
জানা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে নিমন্ত্রণ পত্র দিয়ে এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ। গত বছর মেয়েদের রাত দখল থেকে শুরু করে বহু ধর্ণা এবং অনশন বিক্ষোভ হয়েছে রাজ্য জুড়ে। বহু প্রতিবাদী আন্দোলনের সাক্ষী থেকেছে কলকাতা রাজপথ। তবে কি এবার আন্দোলনের ভাষা বদলে গান্ধীগিরিতেই আস্থা রাখছেন আন্দোলনকারীরা? জানা যাচ্ছে এবার তিলোত্তমার ন্যায় বিচারের নতুন আন্দোলন শুরু হচ্ছে একেবারে অভিনব কায়দায়। চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিরা আগামীকাল রবিবার বিকেলে তিলোত্তমার জন্মদিন উপলক্ষে আরজিকর হাসপাতালে স্মরণ সভার আয়োজন করেছেন। ওই স্মরণ সভার নাম দেওয়া হয়েছে বাংলার মেয়ের জন্মদিন। জানা যাচ্ছে ওই আমন্ত্রণ পত্রে 6 মাসেও অধরা বিচারের উল্লেখ রয়েছে। ওই আমন্ত্রণ পত্র নিয়ে বিধাননগর কমিশনারেট, লালবাজার, স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিকেল কাউন্সিলে গিয়েছেন চিকিৎসক নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিরাট খবর, এক ধাক্কায় বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মাসে মিলবে 2100 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ বৃদ্ধি নিয়ে এলো নতুন খবর। এবার থেকে মাসিক 2100 টাকা করে পেতে পারেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা। তবে এই ভাতা পেতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। বিরাট খবর এলো এই ভাতা নিয়ে। এক ধাক্কায় বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, এবার থেকে মাসে মিলবে 2100 টাকা করে। সদ্য বিভিন্ন অঞ্চলে হলো দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি বিভিন্ন ভাতার জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন রাজ্যবাসী। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে, যার দ্বারা উপকৃত হচ্ছেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে। এরই মাঝে এলো আরো বড় খবর, এবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। এক ধাক্কায় মোটা টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার, দ্বিগুণের বেশি হবে লক্ষ্মীর ভাণ্ডার। শোনা যাচ্ছে এবার থেকে 2100 টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার। মাসে মাসে এই টাকা মিলবে। 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। তেমনি আরও কয়টি নিয়ম আছে লক্ষ্মীর ভাণ্ডার পেতে। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকবে সেই অ্যাকাউন্টে কেওয়াইসি লিঙ্ক করা থাকতে হবে। মুর্শিদাবাদ থেকে ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, জলঙ্গিতে 7 জনকে ধরল বিএসএফ। ফের রাজ্যের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হলো একাধিক বাংলাদেশি নাগরিক। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 7 জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের জেরা করে যে তথ্য মিলেছে তা মারাত্মক। বিএসএফ জানতে পেরেছে ইতিমধ্যেই ভারতে অনুপ্রবেশ করে আধার ও ভোটার কার্ড বানিয়ে ফেলেছে তারা। সূত্র মারফত জানা গেছে এই 7 জন বাংলাদেশে ফিরছিলেন। সেই সময়ই সীমান্ত এলাকায় তাদের ধরে ফেলে বিএসএফ এর 146 নম্বর সীমান্ত চৌকির জওয়ানরা। বাংলাদেশিদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে 3 জন দালালকেও, তারা অবশ্য ভারতীয়। 7 মাস আগে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা, এমনই তথ্য পেয়েছে বিএসএফ। এরপরই তাদের সকলকে জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভারতে ঢোকার পর কয়েক দিনের মধ্যে এরা জাল ভোটার এবং আধার কার্ড বানিয়েছিল। তারপর কেরলে গেছিল কাজের খোঁজে। সেখানেই বেশ কয়েক মাস কাটিয়ে জলঙ্গি হয়ে বাংলাদেশে ফিরছিল তারা। কেরলে কোথায় কাজ করছিল তারা, জাল নথি কাদের সাহায্যে বানানো, আরও কারা এদের সঙ্গে জড়িত তা জানার চেষ্টায় পুলিশ। মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার ঘটনা নতুন নয়। পড়শি দেশের পরিস্থিতি বেগতিক হওয়ার পর থেকে একাধিকবার বহু বাংলাদেশি আটক হয়েছে পশ্চিমবঙ্গে ঢুকতে চেয়ে। আবার কয়েক সপ্তাহ আগে জেএমবি জঙ্গিকেও গ্রেফতার করেছে পুলিশ এই জেলা থেকে। তাই বিষয়টি নিয়ে যে ক্রমশ চিন্তা বাড়ছে তা বলাই বাহুল্য। কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণ, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে নবান্ন। শুক্রবার দুপুরে রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তার নাম উজ্জ্বলা ভূঁইয়া। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতশবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই, কিন্তু দোকানের আড়ালেই অবৈধভাবে বাজির কারখানা চলত। এদিকে স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও। তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন। এতদিন ধরে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে কি করে বেআইনি কারখানা চলছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বলেন, এরকম কিছু ঘটনা ঘটলে তখন পুলিশ ব্যবস্থা করে। পুলিশ সবটাই জানতো। এর থেকেই বোঝা যায় রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বস্তুত বিস্ফোরণের ঘটনায় বেলার দিকে রিপোর্ট তলব করেছিল নবান্ন। কিভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চেয়ে পাঠান রাজ্য পুলিশের ডিজি। এরপরই নবান্ন থেকে ক্ষতিপূরণ ঘোষণার খবর সামনে এলো। আরও নামবে তাপমাত্রা, বিদায় নিতে গিয়েও কি ফিরছে হাড় কাঁপানো শীত?
গত 24 ঘন্টায় 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। কাল আরও একটু নামবে পারদ। সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যাবে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। কদিন ধরেই রাস্তাঘাট ভরে যাচ্ছে ঘন কুয়াশায়, তবে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতে খুব সকালের দিকে হালকা কুয়াশা। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলায় শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। সোমবারের স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আটকে ছিল শীতের আমেজ। উত্তর পশ্চিমের হাওয়া না ঢোকায় এতদিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকেছিল, তার ফলেই তাপমাত্রা বেড়েছিল, ঘন কুয়াশা হয়েছিল। ফের উত্তর পশ্চিমের বাতাসে হালকা শীতের আমেজ। এতক্ষণ খবর শুনছিলেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।